নমস্কার, আমি মোতাহার হোসেন। শুরু করছি এসডিটিভির অনুষ্ঠান সোজা কথা সোজাসুজি। আর আজকে আমরা অতিথি হিসাবে পেয়েছি অমল বন্দ্যোপাধ্যায়কে, আসানসোলের বিখ্যাত সাহিত্য চর্চাকার এবং লিটিল ম্যাগাজিন, তিনি একটি লিটিল ম্যাগাজিনও চালান। সঙ্গে পেয়েছি অমল বন্দ্যোপাধ্যায় মশাইকে। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। অমলবাবু, প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আপনার কাছে আসতে চাইছি সেটা হচ্ছে, আপনি যখন এই সাহিত্য নিয়ে চর্চা বা লেখালেখি শুরু করেছিলেন তখন তো অনেক দিন আগেকার ঘটনা। আপনি ঠিক মানে সাহিত্যের জগতে এলেন কিভাবে, লেখালেখিটা শুরুটা কিভাবে হয়েছিল? সেটা ছিল প্রায় 70 দশক। তখন আমাদের এই পশ্চিমবাংলায় রাজনৈতিক একটা ভয়ঙ্কর অস্থিরতা ছিল। মানে যুব সমাজের সামনে কোনো নির্দিষ্ট ভবিষ্যতের রূপরেখা যুব সমাজের কাছে ছিল না। প্রচণ্ড অস্থির সময়। তো স্কুল পড়াকালীনই সাহিত্যের প্রতি আমার একটা ঝোঁক ছিল। তো আমি তখন সেই সময় এখন যেসব পত্রিকাগুলোর নাম কেউ শোনেনি, কলকাতা থেকে প্রকাশিত হতো, যেমন রহস্য, রোমাঞ্চ, ঘরোয়া ইত্যাদি ইত্যাদি পত্রিকাতে লিখতাম। তখন আমি বুঝতে পারিনি আমারই বন্ধুবান্ধব অন্য একটা সাহিত্য সম্পর্কে ভাবছে, যেটাকে তারা বলতো অ্যান্টি এস্টাবলিশমেন্ট লিটারেচার। অর্থাৎ স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে তারা লেখালেখি করত এবং তাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে দিয়ে তারা পত্রিকা প্রকাশ করত। তো সেই সময়ে যারা লেখালেখি করতেন তাদের মধ্যে কি কেউ এমন ছিলেন যারা আপনাকে এই লেখালেখির জগতে আসতে অনেকটা ইন্সপায়ার করেছে? হ্যাঁ, সে কথা বলি। আমি যখন প্রতিষ্ঠিত কাগজে লেখালেখি করে মোটামুটি এই অঞ্চলে একটু নামডাক হয়েছে, তখন আমারই এক বন্ধু, তার নাম দেবকুমার মজুমদার। তাকে সবাই ডাকতো বিধু বাউরি বলে। তো একদিন সে একটা ফোল্ডার মতো কাগজ এনে আমাকে বলল, বুর্জুয়া কাগজে লিখছিস কেন? অর্থাৎ তখন যুব সমাজ যারা সাহিত্যের মধ্যে ঢুকেছিলেন তাদের ধারণা ছিল যে কলকাতা থেকে প্রকাশিত বাণিজ্যিক পত্রপত্রিকাগুলো হচ্ছে বুর্জুয়া শ্রেণীর। তো আমি বললাম, বুর্জুয়া মানে? তো আমাকে বুর্জুয়া শব্দটার কথা বুঝিয়ে দিল। নিয়ে ওই একটি ফোল্ডার কাগজ দিয়ে বললো, এটা হচ্ছে লিটল ম্যাগাজিন। আমি উৎসাহী হলাম, লেখালেখি শুরু করলাম। তারপর মনে হলো নিজে কেন না একটা কাগজ করি। তো আমি সে 1975 সালে তাপ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশনা শুরু করি। মানে ঠিক তার প্রায় বছর পাঁচেক পরে। সেই পত্রিকা ধরে আজও আছি। অনেক জোয়ার ভাটা, অনেক টালমাটাল, অনেক অস্থিরতা ক্রস করে আজও চালিয়ে যাচ্ছে। তো আপনি তো তার মানে প্রায় কয়েক দশক ধরে আপনার এই যে লিটল ম্যাগাজিন, সেটা নিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন এখনো। তো গল্প লেখার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেন? আমি গল্প যখনই লিখতে যাই, কেন যাই না, ইদানিংকালে বাংলা সাহিত্যে গল্প উপন্যাস যেসব মানুষজনকে নিয়ে লেখা হচ্ছে, মানুষজনের কথা বাদ দিয়ে তারা একটা অ্যাবস্ট্রাক্ট জগতে ঢুকে পড়ছে। আমি যেটা বলতে চাইছি, তারা একটা স্বপ্নের জগতে ঢুকে যাচ্ছে। আমি কিন্তু যখনই ছোট গল্প লিখি, একেবারে প্রান্তিক স্তরের মানুষজনের, যেমন এই শহরে ধরুন প্রচুর মানুষ আছেন যাদের আমরা শ্রমজীবী বলি, গায়ে খেটে গায়ের ঘাম ফেলে তারা রোজগার করে। এরকমই আমাদের আসানসোল আদালত চত্বরে এক রিক্সাওয়ালা আছেন, তার নাম কুদ্দুস মিয়া। তিনি কিন্তু বাংলা সাহিত্য গুলে খেয়েছেন। মাঝে মাঝে তার সঙ্গে কথা বলে আমি অবাক হই যে প্রান্তিক স্তরের মানুষ
যাদের কাছে দুবেলা পেট ভরানোটাই আসল লড়াই, তারা আবার বাংলা সাহিত্য চর্চা করছে। তো এটা এই ক্ষেত্রে আপনি যেমনটা বলছেন যে আপনার লেখার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক মানুষের গল্প উঠে আসে, কিন্তু এখানে তো পাঠক, বর্তমানে যারা পাঠক তাদেরও তো একটা পছন্দের ব্যাপার থাকে, মানে কি ধরনের পাঠকরা কি ধরনের লেখাগুলো বেশি পছন্দ করছে। পাঠক অ্যাকচুয়ালি কি পছন্দ করছে এটা তো ধরতে পাইনি। যেমন আমাকে এক এনআরআই ভদ্রলোক বললেন যে আপনার পত্রিকার দাম 200 টাকা হোক, 500 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, সেটা ব্যাপার নয়। তারপরে তিনি তার হাতে ধরা একটি সিগারেট দেখিয়ে বললেন এটার দাম 45 টাকা। আমি জেনে শুনে 45 টাকা খরচ করে সিগারেটটি কিনেছি এবং ধূমপান করছি, কারণ আমার এখন নিকোটিনের প্রয়োজন। তো আপনার পত্রিকা যাই দাম হোক, যাই মূল্য হোক, কিনে আমি কি পাবো, আপনি কি উত্তর দিতে পারবেন? আমাকে প্রশ্নটা করেছিলেন। আমি বলেছিলাম আপনি কি চাইছেন বা আপনি যেটা চাইতে পারেন সেটা যতক্ষণ না আমি বুঝবো, আমি কি দেবো, কি বলবো আপনাকে যে আপনার চাহিদাটা কি। তো ভদ্রলোক সেটা বলতে পারেননি। এখন ব্যাপার হচ্ছে একটা দিক, একটা নতুন দিক, নতুন ভাবনা, নতুন কল্পনা যদি পাঠকের সামনে আমরা হাজির করাতে পারি, পাঠক অবশ্যই নেবে। না, সেই ক্ষেত্রে এই জায়গা থেকেই প্রশ্নটা আসছে যে সেই ক্ষেত্রে ধরুন যারা এখনকার যারা লেখক, যারা কবিতা লিখছেন বা আপনাদের মতো ছোট লিটল ম্যাগাজিন চালাচ্ছেন, তারা মূলত কোন দিকটাতে বেশি নজর দেবে, মানে পাঠকের যে চাহিদা সে তার দিকে, নাকি এই আপনার এটা কঠিন প্রশ্ন, তবে আমার যেটা মনে হয় কঠিন এবং বাস্তব প্রশ্ন, এর উত্তর আমি যেটা বলতে পারি, মূলত পাঠক যা চায় তার আগে আপনাকে জানতে হবে আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা কতটুকু, বা শিল্প সাহিত্য করার অধিকার কতটুকু, তার বাইরে আপনি যেতে পারবেন কিনা আপনাকে ভাবতে হবে। সে আপনি লেখক হন, গায়ক হন, অভিনেতা হন, আপনার স্বাধীনতা কতটুকু। এবারে সীমিত স্বাধীনতার মধ্যে থেকে তবুও যে কাজগুলো হচ্ছে আমার মনে হয় ব্যাপক কাজ হচ্ছে। আপনাকে বলি, এবার কলকাতা বইমেলায় চন্দননগরের এক ভদ্রলোক 3,20,000 টাকার বই কিনেছেন। এটা খবর কাগজে বেরিয়েওছে, তার ছবি দিয়ে। তিনি তার 3তলা বাড়ি বই ভর্তি করে ফেলেছেন এবং প্রতি বছর বইমেলায় তিনি ব্যাপক টাকার বই কিনে থাকেন। আমাদের আসানসোল বইমেলায় এবারে একজনকে জানি আমি, সে প্রচুর টাকার বই কিনেছে এবং ভালো বই বিক্রি হয়েছে। তো একটা কথা আপনারা বলে থাকেন, মানুষ বই পড়ছে না, এখন মোবাইলে বা কম্পিউটারে সব পড়ে নিচ্ছে, কিন্তু পাশাপাশি একটা শ্রেণী আছে যারা নতুন বইয়ের গন্ধে আজও মাতোয়ারা থাকেন। না, এই যে বিতর্ক আপনি নিজেই যখন প্রসঙ্গটা তুললেন, আমি এই প্রসঙ্গে আসতাম যে ইদানিংকালে কি তাহলে পাঠকের সংখ্যা, অর্থাৎ বই কিনে পড়ার যে পাঠক সেই সংখ্যাটা কি কমছে, নাকি এই যে এখন ডিজিটাল যুগে যে বিভিন্ন ধরুন সমাজ মাধ্যম বা ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে, ডিজিটাল বই পাওয়া যাচ্ছে, এই যে একটা এটা নিয়ে বিশাল বিতর্ক আছে, আপনি কিভাবে বিষয়টাকে দেখছিলেন? এখন ব্যাপার হচ্ছে, বই হচ্ছে একটা ভালোবাসার জিনিস। আপনি নিজেও জানেন যে আপনি যে জিনিসটাকে ভালোবাসেন এটাকে ভীষণভাবে আগলে রাখেন। তো বই হচ্ছে একটা ভালোবাসার জিনিস। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের বই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বই যে কোনো বাঙালির ঘরে বুক শেলফে গেলে পাওয়া যাবে। মানে বলা যেতে পারে এক ধরনের এটাকে সম্পদ হিসাবে তারা যত্ন করে রেখে দেন। এবারে কথা হচ্ছে যে সময় পাল্টাচ্ছে, এখন তো ডিজিটাল ইন্ডিয়ার যুগ, সমস্ত কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। এই সময়তে প্রিন্টেড বইয়ের, মুদ্রিত বইয়ের চাহিদা কতটুকু। বইয়ের দাম আগে আমার মনে আছে যৌবনকালে 100 টাকা দিয়ে একটা ভালো মোটা পুস্তক পাওয়া যেত, উপন্যাস গল্প পাওয়া যেত।
এখন সেই বইয়ের দাম 1200 টাকা 1300 টাকা। এটা একটা প্রশ্ন যে মানুষ এত অর্থ ব্যয় করে কেন বই কিনবে, তবু কিনছে। আর একটা প্রশ্ন যেটা মনে জাগে যে এই যে সময়টা চলেছে না, এই সময়টায় যুবক যুবতীদের কাছে না আছে আড্ডা মারার সময়, না আছে গল্প করার সময়। তারা মনে করে যে এই সময়টুকু যেটুকু তাদের কাছে সময়, তারা হইচই, পিকনিক, পার্টি এতে মেতে থাকে, অথবা সমাজ মাধ্যমে মেতে থাকে, কিন্তু সাংস্কৃতিক ক্রিয়াকর্মে তারা আসতে চান না। কেন চান না? এর কোনো ভবিষ্যৎ নেই। এই যে ওরিয়েন্টেশন, ক্যারিয়ার ওরিয়েন্টেশন, একটা বাপ মা তার ছেলে মেয়েকে জন্মের পর থেকে বোঝাচ্ছে তুমি এই কোর্স নিয়ে এই নিয়ে পড়ো, তাহলে তুমি খুব সহজে একটা চাকরি পাবে। এবং এই যে চাপ, ছেলে মেয়েদের উপর একটা পড়াশুনোর বা ভবিষ্যৎ সম্বন্ধে একটা চাপ, তার মস্তিষ্কে কিন্তু তখন আসছে না যে একটা গান শুনে আমি নাচবো, একটা ছবি আমি দেখব, বা একটা ভালো গল্পের বই আমি পড়ব। যার ফলে শিশু সাহিত্য, বাংলা সাহিত্যে একটা বিভাগ আছে শিশু সাহিত্য। আপনিও জানেন সত্যজিৎ রায়, উপেন্দ্রকৃষ্ণ রায় চৌধুরী, লীলা রায় প্রমুখের বই প্রচুর বিক্রি হতো। বাবা মা শুকতারা বলে একটি পত্রিকা বেরোতো, বাবা মা আমরাও পড়েছেন, তো সেগুলো বাবা মা কিনে দিত যে তোরা পড়ো। এখন বাবা মার সামনে দুটি অস্ত্র, একটি হচ্ছে মোবাইল আর একটি হচ্ছে কম্পিউটার। খুব বাচ্চা বয়স থেকেই এই মোবাইল নিয়ে তো অনেক কথা অনেক শোনা যায়, এবং একটা বিরক্তিকর জায়গায় মোবাইল চলে এসছে এটাও চর্চিত। তারপরে আসছে কম্পিউটার। কারণ একটা যুবক বা একটা শিশু যদি কম্পিউটার বিশারদ না হয়, তার ভবিষ্যৎ অন্ধকার। আমি আসছি, সেই প্রসঙ্গে আসছি। আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের যৌবনকালের কথা। সেই সময় আসানসোল শিল্পাঞ্চলে এই লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে বলা যেতে পারে একটা বিপ্লব ঘটেছিল, এবং খুব মানে বিভিন্ন ছোট ছোট লিটল ম্যাগাজিন যারা আছে তারা সেগুলোর প্রকাশনা হতো এখান থেকে, আসানসোল থেকে। হৃদয় বিদারক কাহিনী সেগুলো একটু এরকম ছিল। ধরুন কোনো কেউ ভাবলো সে একটি পত্রিকা করবে। আমি এমন জানি, আমার কানে আসতো আর কি, কেউ হসপিটালে গিয়ে রক্ত বিক্রি করে সেই টাকা দিয়ে লিটল ম্যাগাজিন করছে। এমনও লোক জানি যে বলছে আমি বিয়ের আংটি বিক্রি করে লিটল ম্যাগাজিন করেছি। এই যে ভালোবাসা, এই যে উন্মাদনা, আস্তে 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 যখন অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত এবং শিক্ষিত মানুষের কাছে কিছু অর্থ এলো, সেই সবগুলো থামাচাপা পড়ে গেলো যে আংটি বিক্রি করে, রক্ত বিক্রি করে লিটল ম্যাগাজিন করব। এই প্রসঙ্গে একটা কথা বলি, তখনকার দিনে যা কিছু শিল্প সৃষ্টি হতো একটা আদর্শ ছিল, একটা আদর্শকে সামনে রেখে তারা এগিয়ে যেত। পরবর্তী ক্ষেত্রে যখন অর্থনৈতিক বিকাশ ঘটলো আর কি, বঙ্গ সন্তানেরা যখন বিভিন্ন সরকারি দপ্তরে এই দপ্তরে চাকরি বাকরি করে হাতে কিছু টাকা এলো, তখন কিন্তু লিটল ম্যাগাজিন তার আদর্শ হারিয়ে ফেলে কিছু গল্প, কবিতা, প্রবন্ধ নিয়ে এক একটি পত্রিকা প্রকাশিত হলো, আজও হচ্ছে। সেই যে সময়কার যুগের কথা বলছেন, আর এখন বর্তমানে ঠিক কি পরিস্থিতি? বর্তমানে এটা 100 ভাগের মধ্যে 70 ভাগ হচ্ছে বিনোদন, আর আমি সম্পাদক, আমি লেখক, কবি, একটা গোষ্ঠীর মধ্যে সেটা আবদ্ধ করে দেওয়াটাই কাজ। এবং তার মধ্যে আমার মনে হয় যে আর্থিক ব্যাপারটা একটু জড়িয়ে আছে। আপনি কি ভাবছেন? আর্থিক ব্যাপারটা অবশ্যই, কারণ লিটল ম্যাগাজিন প্রকাশ করে তার যে ছাপার খরচ সেটুকু বাজার থেকে উঠে আসে না। কি হয় আপনাকে বলি, যেহেতু আমি দীর্ঘকাল পত্রিকা করছি, আমার তো একটা পরিচিতি বলয় আছে, আমার তো কিছু মানুষ ভালোবাসে, তাদের বললাম এই সংখ্যাটা নেই, ওই সংখ্যাটা নেই, তারা নিল। কিন্তু যখন কোনো পুস্তক বিক্রেতার স্টলে গিয়ে আমরা দিচ্ছি, সেখানে কিন্তু বিক্রি নেই। যাক, আমাদের এই আলোচনা তো চলতেই থাকবে, তবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड অপোজিট সুভাষ সিনেমা, আসানসোল। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান। আজকে আমাদের অতিথি অমল বন্দ্যোপাধ্যায়। অমলবাবু, এবার চলে আসবো পরের প্রশ্নে। আপনি যেমনটা বলছিলেন যে আর্থিক বিষয় একটা বর্তমানে খুব জড়িয়ে গেছে আঙ্গাঙ্গিকভাবে। তো এখন বর্তমান পরিস্থিতিতে এই শিল্পাঞ্চল থেকে যারা লিটল ম্যাগাজিন বার করছেন বা মানে তখনকার যখন আপনারা শুরু করেছিলেন সংখ্যাটা ঠিক কীরকম, মানে তখন বেশি ছিল বা এখন বেশি, আপনি বিষয়টা কীভাবে দেন? অবশ্যই মানে 70-80-90 দশকে আসানসোল শিল্পাঞ্চলে 3-4টি সাহিত্য পত্রিকা লিটল ম্যাগাজিন প্রকাশিত হতো। পরবর্তী ক্ষেত্রে আমরা এক এক করে এগিয়ে আসতে দেখেছি বিভিন্ন অঞ্চল থেকে, যেমন চিত্তরঞ্জন, যেমন জামুরিয়া, কুলটি, বড়াকর, বিভিন্ন স্থান থেকে লিটল ম্যাগাজিন এখন প্রকাশিত হয়। মূলত এরা একটা গোষ্ঠীবদ্ধ হয়ে এক একটি পত্রিকা করেন। ধরুন 10 জন কবি মিলে তারা ভাবলো তারা একটি পত্রিকা করবে। সেই 10 জন কবি নিজের পকেট থেকে কিছু অর্থ দিয়ে পত্রিকাটি করলো। বিক্রি বা বিজ্ঞাপনের আশা তারা করে না। হ্যাঁ, এইভাবে ঠিক এই জায়গাটাতেই এখন যে বাণিজ্যিক যে পত্রপত্রিকাগুলো রয়েছে, এই দুটোর মধ্যে কি আপনার মনে হয় যে একজন আরেকজনের সঙ্গে কোনো প্রতিযোগিতা বা সিমিলারিটি? না, এটা একটা অসম লড়াই চলছে। যেমন বাণিজ্যিক পত্রিকা আপনি জানেন, তারা বিজ্ঞাপনের যে ব্যাপক সুযোগটা পায়, যে মূল্যটা পায়, লিটল ম্যাগাজিন রাজ্যের যে কোনো স্থানের লিটল ম্যাগাজিন সেই সুযোগটা পায় না। কারণ এটা বিজ্ঞাপন এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে আমি দেখেছি, তারা একটা সার্কুলেশন বেঁধে রেখেছে যে এত সার্কুলেশন হলে আপনাকে বিজ্ঞাপন দেবো। এখন আমাদের লিটল ম্যাগাজিন কেউ 100 ছাপে, কেউ 150 ছাপে, কেউ 200 ছাপে, তারা বিজ্ঞাপন পায় না। তারা বিজ্ঞাপন পায় কোথায়? না, চেনা জানা ব্যবসায়ী বা কর্পোরেশন, মানে পরিচিতিদের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় কিছু বিজ্ঞাপন। কর্পোরেট বিজ্ঞাপনের ক্ষেত্রে তাহলে বলছেন যে একটা সমস্যা আছে। তাহলে এখান থেকে আপনি বলুন, এই যে লিটল ম্যাগাজিনগুলো ছাপার তো একটা খরচা আছে, সেইগুলো আপনারা কিভাবে ব্যবস্থা করেন? হ্যাঁ, সেটা ওই যে আপনাকে বললাম না, ধরুন মুদ্রণের মূল্য বাড়ছে, রেট বাড়ছে, কাগজের দাম বাড়ছে, যে ভদ্রলোক বাইন্ডিং করেন তার পারিশ্রমিক বাড়ছে, তারপরে আছে ঝামেলা প্রুফ দেখা, একটি লোক রাখতে হয় যে প্রুফটা দেখে, তার একটা খরচ, সব মিলে ব্যাপক খরচ। কিন্তু আসার কথা এই যে ধীরে ধীরে সাধারণ পাঠকও কিন্তু জেনে গেছেন যে লিটল ম্যাগাজিনে কিছু উপাদান আছে যেগুলো আমাদের পড়তে হবে। যেমন বিভিন্ন মেলায় এখন দেখবেন সব কিছুর সাথে একটি লিটল ম্যাগাজিনের স্টল থাকে, এক। দ্বিতীয় হচ্ছে কি, এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হয়ে গেছে, ফলে পাঠকের হাতে বইটা দিতেও পৌঁছাতেও খুব সুবিধা হয়ে গেছে। এবং ওই যে আপনাকে আগেই বলেছি যে একটা ভালোবাসার জায়গা, লিটল ম্যাগাজিন কি করতে পেরেছে দীর্ঘ সংগ্রামের পরে, যে একটা ভালোবাসা আদায় করে নিতে পেরেছে সাধারণ পাঠকের। যেমন সম্পর্ক তো পাঠকদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, ফলে চলছে এখন অবধি। এবার আপনার ব্যক্তিগত কিছু প্রশ্নে আসি। প্রিয় লেখক কে আপনার? উপন্যাসে আমার প্রিয় লেখক হচ্ছেন আপনার, পাল্টেছে মাঝে মাঝে,
যেমন আপনার সমরেশ মজুমদার, তার ট্রিলজিটা যখন প্রকাশিত হলো, তার মধ্যে ডুবে রইলাম। কখনো বুদ্ধদেব গুহ, মানে সময় সময় এটা পাল্টেছে। যেমন যেমন লেখা বা যেমন যেমন পাল্টেছে আসে সেই সময় পরিবর্তন যেমন হতে যখন থাকে। সমরেশ বসু পড়ছি তখন তার মধ্যেই ডুবে রয়েছি। তো সবচেয়ে প্রিয় বলুন, শ্রদ্ধা বলুন, ভালোবাসা বলুন, সবার উপরে তো রবীন্দ্রনাথ আর নজরুল, তার উপরে তো কেউ প্রিয় বা শ্রদ্ধার জায়গায় কাউকে রাখতে পারিনি আজ অব্দি। আপনি কিছুক্ষণ আগে একটা প্রসঙ্গ বলছিলেন যে বর্তমান যারা পাঠক তারা ডিজিটাল যে ই পেপার বা ডিজিটাল পত্রপত্রিকা তার মধ্যেই বেশি মনোযোগ দিচ্ছে। তো এটা কি ভালো, মানে ভালো দিক, নাকি আগেকার যেরকমভাবে বই ছাপা হতো বা আপনার লিটল ম্যাগাজিনের পাশাপাশি পুজোর সময় যে সমস্ত পুজোর সংখ্যাগুলো বেরোতো, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এটা আগামী কয়েক দশক এই অবস্থাটা থাকবে, বইও থাকবে, ই বুকও থাকবে। এই কারণে বলছি আপনাকে, আপনার মনে থাকতে পারে যখন মোবাইল এত জনপ্রিয় হয়নি বা খুব বেশি সবার হাতে ছিল না যখন, তখন পাড়ায় পাড়ায় পিসিও বলে একটা বস্তু, টেলিফোন বুথ, যে 1 টাকা 2 টাকা দিয়ে আবার মানুষকে আমি ফোন করতে পারি। সে পিসিওগুলো উঠে গেল, তারা অন্য পেশায় যুক্ত হয়ে গেল। কিন্তু পুস্তক এমন একটা জিনিস, পুস্তক বেঁচে থাকবে আজীবন, যতদিন পৃথিবী ততদিন পুস্তক। ই বুকের ঝামেলা হচ্ছে যে কত সংখ্যক মানুষ আছে যারা ই বুক পড়বে, আর কত সংখ্যক মানুষ আছে যারা বই পড়বে। আমি হয়তো এখন দেখতে পাই না, ওই আমাদের আসানসোল কোর্টে শ্যামের পত্রপত্রিকার দোকান আছে, সকালবেলা গেলে দেখতাম 3-4 জন বসে খবর কাগজ পড়ছেন। এখন হয়তো দেখতে পাই না, কিন্তু খবর কাগজ তো বিক্রি হচ্ছে, খবর কাগজ তো চালিয়ে যাচ্ছে, এবং মানুষ পড়ছেও, দুটোই থাকবে। আমার ইদানিং মনে হচ্ছে বাণিজ্যিক এবং প্রতিষ্ঠিত বা ই বুক, এদের উপর একটা ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে দিয়েছে লিটল ম্যাগাজিন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কিছু না হলেও 20,000-এর বেশি পত্রপত্রিকা প্রকাশিত হয়। তার যদি 5 জন করেও পাঠক থাকে, 1 লাখের উপর পাঠক আছে। সে আপনার কুচবিহার বলুন, বাঁকুড়া বলুন, মেদিনীপুর বলুন, আছে পাঠক। লিটল ম্যাগাজিন বাণিজ্যিক পত্রপত্রিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। ভালো ভালো লিটল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে গোটা রাজ্যব্যাপী, শুধু আসানসোল নয়। আসানসোল তো আছে, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বড়াকার, কুলটি, সব জায়গা থেকে হচ্ছে, হবে। লিটল ম্যাগাজিন থেকে যাবে, এটার দায় নিয়ে আমি বলতে পারি। না, এই যে লিটল ম্যাগাজিন থাকবে, পাশাপাশি অন্যান্য যে বাণিজ্যিক পত্রপত্রিকাগুলো আছে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে বর্তমান পরিস্থিতিতে আপনি এখনকার যারা লেখক বিভিন্ন কবিতা লিখছে বা গদ্য লিখছে, উপন্যাস লিখছে, তাদেরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? মানে তারা শিল্পা, বিশেষ করে শিল্পা জায়গাটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে, এই জায়গাটা খুব খারাপ দিকে যাচ্ছে। যেমন 90 দশকেও যে কোনো প্রকাশক তিনি খুঁজে বেড়াতেন ভালো লেখক কবি, যাদের কাছে তার লেখা সত্য বাবদ ভালো পারিশ্রমিক দিয়ে লেখার সত্য নিয়ে বইটি ছেপে বাজারিকরণ করতেন। এখন কিন্তু তার উল্টো ছবিটা, বড় বড় পাবলিশার এবং গলি গলিতে প্রকাশক জন্মে গেছে যারা বলছে আপনার টাকায় আপনার বই করে দেবো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব খারাপ এবং ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ফলে হচ্ছে কি, আমি এও শুনলাম পিওডি বলে একটা সিস্টেম, যেটা খুব কম টাকায় আপনার উপন্যাস মাত্র 5 কপি তারা ছেপে দেবে, আপনি 5 কপি পাবেন। বাকি চাইতে গেলে আপনাকে বইটি কিনে নিতে হবে সেই প্রকাশকের কাছে। এই যে একটা সহজ রাস্তা তৈরি করে দিয়েছে। এই ক্ষেত্রে কি মনে হয় যে আপনার লেখার মান যেটা, তাতে কোনো পরিবর্তন আসছে?
কারণ আপনি যেরকমটা বলছেন যে এখন প্রচুর প্রকাশক বেরিয়েছে, প্রচুর লেখালেখিও হচ্ছে, নতুন ছেলে যারা লেখালেখি করছেন, তা এই প্রচুর একাধিক সংখ্যায় যে বেরোচ্ছে। মুশকিলটা এই জায়গাটায়, আপনার প্রশ্নটা খুব বাস্তব। মুশকিলটা অন্য জায়গায় হচ্ছে, একজন লেখক, শক্তিশালী লেখক, সে হয়তো লিখছি, যেমন আপনিও জানেন স্টেশনে রানু মণ্ডল বসে গান গাইছিল, তাকে সোশ্যাল মিডিয়া বাজারিকরণ করে তাকে একটা ব্যাপক ভারতবর্ষব্যাপী পরিচিতি দিয়ে দিল। এবার কোনো শক্তিশালী লেখক, পুরুলিয়া কোনো একটি যুবক, এ ভালো লিখছে, সাহসী লেখক, তার লেখা মানুষ পড়তে ভালোবাসছে, তাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তুলে নিয়ে গিয়ে সেই বাণিজ্য করার জন্য তাকে অর্ডারই সাহিত্য সৃষ্টি করতে বলছে, ফলে সে নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষের পর্যায়ে। আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চল তথা পশ্চিমবঙ্গ, এখন যারা লেখালেখি করছে তাদের মধ্যে দু একজন উল্লেখযোগ্য নতুন নতুন লেখক লেখিকা উঠে আসছে। আমার এই আসানসোল শিল্পাঞ্চলে কুলটিতে থাকেন ভদ্রমহিলা রত্না ব্যানার্জি, ভালো লিখছেন। যেমন বার্নপুরে আছেন শিক্ষিকা একজন মালবিকা হাজরা, ভালো লিখছেন। এদিকে আপনার সেন্ডালেতে কন্যাপুরে থাকেন কুমারেশ তেওয়ারি, ভালো লিখছেন। এই যে নতুন নতুন মানুষেরা আসছেন, কারণ আমাদের তো দিন শেষ, আমাদের যারা সেই 70 দশকের লড়াই শুরু করেছিলাম, আর মাত্র হয়তো এক দুজন বেঁচে আছেন। যারা বেঁচে আছেন তারাও মোটামুটি অথর্ব, লেখালেখি আর করেন না। এই যে নতুন প্রজন্ম উঠে আসছে, এতে আমি প্রচণ্ড রকম আশাবাদী। বাজবে লিটল ম্যাগাজিন, বাজবে আসানসোলের সাহিত্য চর্চা, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি। একদমই, আমরাও ঠিক এটাই আশা রাখবো যে আগামী দিনে নতুন যারা প্রজন্ম তারা উঠে আসুক এবং তারা লেখালেখি যে আছে সেই লেখালেখিতে তারা যেন আরও বাংলা ভাষাকে এবং এই যে পাঠক তাদেরকে যাতে সমৃদ্ধ করে, সেই আশাই আমরা রাখবো। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আর আমরা ছিলাম সাহিত্যিক অমল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা দেখছিলেন সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান। বাকি অনুষ্ঠান দেখতে চোখ রাখুন এসডিটিভির পর্দায়। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।